দিল্লিতে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। শিক্ষা ব্যবস্থায় বাংলার পাশাপাশি ইংরেজি আরবি যুক্ত করা হবে বললেন জামায়াতের আমির। জামায়াত এনসিপি মিলে সরকার গঠন হয়েছে, এখন তাদের অধীনেই নির্বাচন হচ্ছে, মন্তব্য জিএম কাদেরের। পদ্মা সেতু হওয়ায় উল্টো জিডিপি কমেছে, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। সন্ত্রাসী আটক ও অস্ত্র উদ্ধার না হলে যশোরের সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না, সংবাদ সম্মেলনে বললেন জামায়াত নেতারা। বয়কটের হুমকি দিয়ে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সম্প্রতি ভারতের দিল্লিতে একটি জনসভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় অন্তর্বর্তী সরকার বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে। দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করে সরকার অপসারণ ও নির্বাচন ব্যাহত করার আহ্বান জানানোর অনুমতি দিয়েছে বলে মনে করছে বাংলাদেশ সরকার। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত পলাতক শেখ হাসিনাকে গত 23 জানুয়ারি নয়াদিল্লিতে একটি জনসভায় বিবৃতি দেওয়ার অনুমতি দেওয়ার সরকার ও বাংলাদেশের জনগণ বিস্মিত ও উদ্বিগ্ন। সেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনকে ব্যাহত করার জন্য তার দলের অনুগত এবং সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে স্পষ্ট উস্কানি দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সরকারের বারবার অনুরোধের পরও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির অধীনে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারত এখনো কোনো বাধ্যবাধকতা পূরণ করেনি, বরং তাকে ভারতের নিজস্ব ভূমি থেকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তা স্পষ্টই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে তোলে। ক্ষমতায় গেলে বেকারদের কর্মোপযোগী করতে শিক্ষা ব্যবস্থায় বাংলার পাশাপাশি ইংরেজি ও আরবি যুক্ত করা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, এই জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা থাকবে না, এটি সাধারণ মাদ্রাসা সব জায়গায় করা হবে। আজ দুপুরে রাজধানীর যাত্রাবাড়ির কাজলার পাড় এলাকায় এক নির্বাচনী জনসভায় শফিকুর রহমান একথা বলেন। জনসভায় আয়োজন করে জামায়াতের ঢাকা 4 ও ঢাকা 5 আসনের নির্বাচনী কমিটি। ঘরে চলাচলে ও কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান। তিনি বলেন, নারীদের জন্য রাজধানী সহ বড় শহরগুলোতে সন্ধ্যাকালীন বাস সার্ভিস চালু করা হবে। সরকারি ডাবল ডেকার বাসের নিচতলা মেয়েদের জন্য সংরক্ষণ করা হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন, জামায়াত ও এনসিপি মিলে সরকার গঠন করেছে এবং তাদের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ রংপুর নগরীর সেনপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে না। অনেক প্রার্থী এলাকায় যেতে পারছেন না, কেউ কারাগার থেকে নির্বাচন করছেন, আবার অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জিএম কাদের দাবি করেন, সরকার গণভোট হ্যাঁ ভোট নিশ্চিত করতে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করছে। এই অবস্থায় নির্বাচন ও গণভোট দুটোর নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। পদ্মা সেতু হওয়ায় জিডিপি উল্টো কমেছে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আজ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। শেখ বশিরউদ্দিন বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল এবং পায়রা বন্দরে অযাচিত কাজ হয়েছে বিগত সরকারের সময়ে। পদ্মা সেতু হওয়াতে জিডিপি কমেছে, বাড়ার পরিবর্তে খরচ কমাতে অনেক কিছু কার্টেল করেছি। এবছর আগের বছরের তুলনায় বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেও মন্তব্য করেন তিনি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই এমন অভিযোগ করে জেলা জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, দীর্ঘদিন ধরে অস্ত্রধারী সন্ত্রাসীরা বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে থেকে এখনো এলাকায় ত্রাস সৃষ্টি করছে। দাগী সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরলেও তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার হচ্ছে না বলে দাবি করা হয়। তাদের অভিযোগ, প্রতিপক্ষ প্রার্থী ভোটের ওপর আস্থা না রেখে জামিনে বের হওয়া সন্ত্রাসীদের ব্যবহার করে ভয়ভীতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। আজ দুপুরে প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে
এসব কথা বলেন জেলা জামায়াতের আমির ও যশোর 4 আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল এবং যশোর 3 আসনের প্রার্থী আব্দুল কাদের। 27 জানুয়ারি যশোরে আমিরে জামায়াতের জনসভা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা জামায়াতের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। যশোর 3 সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিত চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সকালে তিনি নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা সাহাপাড়া থেকে তার প্রচারণা শুরু করেন। স্থানীয়রা রাস্তা সংস্কার সহ বিভিন্ন দাবি জানান। অমিত দিনভর নরেন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করেন এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভোটারদের দাবি বাস্তবায়নের সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দেন। কুষ্ঠরোগ নিরাময়যোগ্য সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা, এই প্রতিপাদ্যে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে আজ সকালে সিভিল সার্জনের কার্যালয়ে এই দিবস পালন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা, র্যালি, হুইলচেয়ার ও কম্বল বিতরণ হয়েছে। সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারী, আক্রান্ত ও সুস্থ হওয়া কুষ্ঠরোগী, যশোরে কুষ্ঠ নিরাময়ে কাজ করা বেসরকারি সংস্থা বাঁচতে শেখার কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়। সিভিল সার্জন কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত আলোচনায় রোগীদের দিক নির্দেশনা দেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেল। পরে তিনি কুষ্ঠরোগী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন এবং পক্ষাঘাতগ্রস্ত দুজনকে হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় বাঁচতে শেখার AEP প্রজেক্টের কর্মকর্তা কর্মচারী সহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলা সাহিত্যের অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 202তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে যশোরের কেশবপুরের সাগরদাড়িতে। আজ সকালে মহাকবির জন্মস্থান মধুপল্লীতে তার আবক্ষ ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে যশোর জেলা প্রশাসন। পরে মধুমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও প্রবন্ধ উপস্থাপন। সভায় বক্তারা মহাকবির জীবন, সাহিত্যকর্ম এবং বাংলা সাহিত্যে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সনেট নামে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং 8 জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। বাগেরহাটের মোরেলগঞ্জে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেছে বাগেরহাট 4 মোরেলগঞ্জ শরণখোলা আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, আজ সকালে মোরেলগঞ্জ বাজারের বিভিন্ন সড়কে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ শেষে সোমনাথ বলেন, এ এলাকায় সুপেয় পানি, টেকসই ভেড়িবাঁধ, গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট অনুন্নত রয়েছে। গ্রামীণ জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। টি-20 বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার অবসান হয়নি এখনো। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসিসি। বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে দাবি করে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি। আলোচনার মধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। শনিবার বাংলাদেশকে নিয়ে আইসিসি সিদ্ধান্ত জানানোর পর বিশ্বকাপ বয়কটের হুমকি দেন নাকভি। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনাদের দ্বিমুখী নীতি থাকতে পারে না, যেখানে একটি দেশ যখন খুশি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য একটি দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টোটা করা হয়। পাকিস্তানের সরকার আমাদের যে নির্দেশনা দেবে, আমাদের অবস্থানও সেটাই হবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই, তিনি ফিরলে আমি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানাবো। এটা সরকারের সিদ্ধান্ত। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল দিয়েছে পাকিস্তান। আজ লাহোরে সংবাদ সম্মেলনে 15 সদস্যের দল ঘোষণা করেন পিসিবির নির্বাচক দলের সদস্য আকিব জাভেদ। তার সঙ্গে ছিলেন অধিনায়ক সালমান আলী আঘা ও কোচ মাইক হেসন। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন দিন, সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।